এর আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম আমরা, সেখান থেকে এবার আমরা আজকে শুরু করেছি যে সাবমার্জ ব্যাকফিল দিয়ে আমরা শেষ করেছিলাম যে যখন ওয়াটারটা একটা দিকে রয়েছে তখন কি হচ্ছে কে ইন্টু গামা ডাস্ট ইন্টু এইচ, আর যখন এবং ওয়াটারের জন্য গামা ডাব্লিউ ইন্টু এইচ। আর দুটো দিকে যদি জল থাকো তাহলে অনলি ওয়াটারে ব্যালেন্স করে যেত কে ইন্টু গামা ডাস্ট ইন্টু এইচ। গামা ডাস্টটা হচ্ছে সাবমার্জড ইউনিট। এরপরের যেটা কন্ডিশন আসতে পারে সেটা হচ্ছে ওয়াটারটা পুরোটা জল নেই, জল আছে কত দূর, জলটা রয়েছে আপ টু H1 ওপর টপ থেকে H1 হাইট পর্যন্ত আমার এখানে জল এসছে। তা আর নিচে H2 অর্থাৎ H1 হাইট অব্দি ময়েস্ট বা এখানে জল নেই বা ড্রাই, আর নিচের H2 পোর্শনটায় আমার যে জলটা রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে তাহলে এই H1 এর জন্য কি দাঁড়াচ্ছে, এটা আমরা একদম ইনিশিয়াল স্টেজের কথা ভাবতে পারি যেখানে ড্রাই হলে যেটা হতো কে ইন্টু গামা ইন্টু এইচ বলছে, তো এক্ষেত্রে H1 হাইট কে ইন্টু গামা ইন্টু H1 হাইট রইল। এবার এইটার জন্য স্যাচুরেটেড সয়েল মাসের মধ্যে দিয়ে একই পরিমাণ আমরা এই রেক্টাঙ্গুলার এরিয়া আমরা ধরতে পারি কে ইন্টু গামা ইন্টু H1। এবার বাকি যেগুলো এসছে এই প্রেশার ডায়াগ্রামগুলো কিসের জন্য, যদি স্যাচুরেটেড হতো এখানে যেমন স্যাচুরেটেড কে ইন্টু গামা ড্যাশ ইন্টু এইচ, গামা ডাব্লিউ ইন্টু এইচ। এখানেও আমরা তাই নিয়েছি কে ইন্টু গামা ড্যাশ ইন্টু H2 নিয়েছি, কারণ এই হাইসটা H2 আর এটা গামা ডাব্লিউ ইন্টু H2 ওই আগের মতো নিয়েছি। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে সামেশান হয়ে যাবে। প্রথমটার ক্ষেত্রে এইটা হচ্ছে ড্রাইয়ের জন্য, যেটা হচ্ছে ওপরের পোর্শনের জন্য, আর এটার জন্য তার একটা এক্সট্রা এই পোর্শন এসছে, আর নিচের পোর্শনটা হচ্ছে ময়েস্ট পোর্শনের জন্য, তার জন্য যেমন আগেরটা এসেছিল কে ইন্টু গামা ডাস্ট ইন্টু এইচ ইন্টু গামা ডাব্লিউ ইন্টু এইচ, সেটাই এরকম এসছে, আর পরপর সামিশন হয়ে এসছে। এবার আমরা আরেকটা বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু জল উঠলো, জলটা H2 হাইট অব্দি উঠেছে ঠিকই বেস থেকে, এইখানটার যে ফাই অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বা সেটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এখানেও ফাই আছে এখানেও ফাই আছে, একই ফাই আছে, যার ফলে কে এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়নি, কারণ কে এর ভ্যালুটা জানি 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই ইন কেস অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার। এবার যদি ফাইয়ের ভ্যালুটা চেঞ্জ হয়নি বলে এখানে সব জায়গায় কে এ রয়েছে, কিন্তু ফাইয়ের ভ্যালুটা যদি চেঞ্জ হয়, আমি মনে করি এই ক্ষেত্রে অর্থাৎ এই H1 হাইটটা তার ভ্যালু ফাই 1, আর H2 হাইট পোর্শন তার ফাইয়ের ভ্যালু ফাই 2, এবং আরেকটা ধরে নিয়েছি ফাই 1 ইজ গ্রেটার দ্যান ফাই 2। তাহলে তার প্রেশার ডায়াগ্রাম কী হবে, একই রকমভাবে এখানে যেমন এসছে কে ইন্টু গামা ইন্টু H1, এখানে যা ছিল এখানেও তা আসবে, কিন্তু এইখানে কি এটার জন্য যেমন এখানে আসছিল কে এ ইন্টু গামা ইন্টু H1, এখানে কিন্তু কে এ টু ইন্টু গামা ইন্টু H1, কারণ হচ্ছে এই ফাই টুর জন্য কে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, কে এর ভ্যালুটা এখানে কে এ আর এখানে কে এ 1 আর এখানে হচ্ছে কে এ 2, সেই জন্য কে এ 2 ইন্টু গামা ইন্টু H1 এখানে যেমন ছিল, এটা কে এ ইন্টু গামা ইন্টু H2 এটাও তাই হচ্ছে কে ইন্টু গামা ডাস্ট ইন্টু H2, এখানেও এখানে কে এ 2 এসছে, কারণ ফাই 2টা ভ্যালু আলাদা, কে এ 2 ইন্টু গামা ডাস্ট ইন্টু H2, এখানে গামা ডাব্লিউ ইন্টু H2 ছিল, এটাও গামা ডাব্লিউ ইন্টু H2 হয়েছে, বোঝা গেছে। তাহলে একই রকমভাবে আসবে, একটুখানি খেয়াল রাখতে হবে যে ফাইয়ের ভ্যালু চেঞ্জ হয়েছে তাহলে আলাদা হয়ে যাবে। এবার সেটা এই ক্ষেত্রে যেমন জলের জন্য চেঞ্জ হয়েছে, আবার হতে পারে ফাইয়ের ভ্যালু চেঞ্জ হতে পারে, টাইপ অফ সয়েল আলাদা, এখানকার সয়েল একরকম ওখানকার সয়েল একরকম, তখন ফাইয়ের ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার হচ্ছে এই টোটালটা সামিশন হচ্ছে ইন্টেন্সিটি অফ আর্থ প্রেশার অ্যাট এ ডেপথ অফ H। এবার যদি আমার ব্যাকফিল থাকে, অর্থাৎ এই যে ওয়ালটা, এই ওয়ালের যে সয়েলের বা যে টপ লেভেল আছে, টপ লেভেলটায় যদি আমার সেখানে আমাদের যদি এই ক্ষেত্রে যদি আমাদের সেখানে হরাইজন্টাল লেভেলের ওপর কোনো একটা সাবমার্জড ওয়েট থাকে, সেটা কোনো বাড়ি হতে পারে, কোনো সয়েল এনে ফেলেছি, সেটা যদি কিউ পার ইউনিট এরিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমার একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করে, অর্থাৎ কে এ ইন্টু কিউ, এটাই অ্যাড হয়ে যাবে।
এটা প্রত্যেকটা ক্ষেত্রের জন্য এখানে এইরকম যদি হয় তাহলে এর সঙ্গে আগে কে ইন্টু কিউ অ্যাড হবে, এটার ক্ষেত্রে হলে এই ক্ষেত্রে কে ইন্টু কিউ হবে, কিন্তু এখানে যেহেতু পাল্টে যাবে কি এটার ভ্যালু পাল্টে যাচ্ছে, সুতরাং এখানে কে ইন্টু কিউ, কে এ ওয়ান ইন্টু কিউ, এখানে কে এ টু ইন্টু কিউ হয়ে যাবে, আর কিছুই না, পুরো একই রকম। এবার এতক্ষণ যেগুলো শিখলাম অ্যাক্টিভ আর্থ প্রেশার এবং যেটা হচ্ছে কোহেশন লেস সয়েল। এবার যদি কোহেসিভ সয়েল হয়, কোহেসিভ সয়েল হলে কি হবে, আমরা যে মোরকুলামস ইকুয়েশন থেকে জেনেছিলাম সিগমা ওয়ান ইকুয়াল টু সিগমা থ্রি ট্যান স্কোয়ার আলফা প্লাস টোয়াইস সি ট্যান আলফা। আলফাটা কি ধরেছিল, আলফার ক্ষেত্রে এইটাকে আমরা বের করেছিলাম যে ট্যান আলফা হচ্ছে ওয়ান প্লাস সাইন ফাইভ বাই ওয়ান মাইনাস সাইন ফাইভ। এটা আগে আমরা ধরে বের করেছিলাম, যে এখানে আমরা যখন বের করলাম যে এটা হচ্ছে যে কোথায় এইখানটায় আমরা নিলাম যে কে ইন্টু যে ট্যান স্কয়ার আলফা, বা এখানে বলতে পারি বা এখানেও বলতে পারি যে ট্যান স্কয়ার আলফা, আলফাটা হচ্ছে 45 ডিগ্রি 5/2, এই 45 ডিগ্রি 5/2কেই আমরা ওখানে আলফা ধরে নিয়েছি, যে আমাদের যাতে কম লিখতে হয়, কম লেখার সুবিধার জন্য। তাহলে আলফা হচ্ছে 45 ডিগ্রি প্লাস 5/2। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াবে, যদি অ্যাক্টিভ আর্থ প্রেশার হয়, অ্যাক্টিভ আর্থ প্রেশারটার ক্ষেত্রে সিগমা ওয়ানটা হচ্ছে কি, সিগমা ওয়ানটা হচ্ছে ভার্টিক্যাল প্রেশার আর সিগমা থ্রিটা হচ্ছে ল্যাটারাল প্রেশার। এই সিগমা থ্রিটাই আমরা বের করতে চাইছি, যে সিগমা থ্রিটা কত, ল্যাটারাল প্রেশারটা কত। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখলে কি লিখতে পারি, যে সিগমা ওয়ানটা হচ্ছে যেহেতু ভার্টিক্যাল প্রেশার, সুতরাং ওই সয়েল মাস্টার উপরে যতটা সয়েল আছে সেটা যদি জেড ডেপথে থাকে তাহলে গামা ইন্টু জেড, তাহলে সিগমা ওয়ানটা হচ্ছে গামা ইন্টু জেড, সিগমা থ্রিটার হচ্ছে যেটা আমরা বের করতে চাইছি ল্যাটারাল প্রেশার। অর্থাৎ এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, গামা জেড ইন্টু পিএ ইন্টু ট্যান স্কোয়ার আলফা প্লাস টোয়াইস সি ট্যান আলফা। তাহলে পিএটা কত, আমরা এদিকে যদি নিয়ে আসি, পিএ হচ্ছে গামা জেড বাই ট্যান স্কোয়ার আলফা প্লাস টোয়াইস সি ট্যান আলফা বাই ট্যান স্কোয়ার আলফা, মানে টোয়াইস সি কট আলফা, যেটা মাইনাস টোয়াইস সি কট আলফা। আর আলফাটা 45 ডিগ্রি 5/2 আমরা আগেই বললাম। এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পিএ ইন্টেন্সিটি অফ আর্থ প্রেশার যখন জেড জিরো একদম টপ লেভেলে, তখন কি ধরে দাঁড়াচ্ছে, এই পোর্শনটা জিরো, দ্যাট ইজ মাইনাস টোয়াইস সি ট্যান আলফা। অর্থাৎ একটা নেগেটিভ প্রেশার, অর্থাৎ একটা টেনশন ডেভেলপ করে অ্যাট দ্য টপ লেভেল অফ দ্য রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালের থেকে উপর একটা টেনশন ডেভেলপ করছে এবং এই টেনশনটা ডিক্রিজ করতে থাকে। কেন ডিক্রিজ করবে, কারণ এই জেডের ভ্যালুটা বাড়ছে, কারণ এই পজিটিভ একটা ভ্যালু পাচ্ছে, জেড যত বাড়বে এই পজিটিভ ভ্যালুটাও বাড়বে। তো আর প্রতি ক্ষেত্রে টোয়াইস সি কট আলফা কম ছিল, তাহলে কমতে কমতে একটা সময় আসবে যখন পি এর ভ্যালুটা জিরো হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালুটা যখন জিরো হবে তখন জেড, যেটাকে আমরা জেড জিরো বলছি, যে পি এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে দিস ইজ ইকুয়াল টু গামা জেড কট স্কোয়ার আলফা ইকুয়াল টু টোয়াইস সি কট আলফা। অর্থাৎ এখান থেকে জেডটাকে পাবো আমরা কত, বা জেড জিরো বের যেটা বলছে টোয়াইস সি বাই গামা ট্যান আলফা। তার মানে আমরা যদি প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম আঁকি, তাহলে এইটা যদি পজিটিভ ধরি, এখানে জিরো ধরি, তাহলে এটা হচ্ছে মাইনাস টোয়াইস সি কট আলফা অ্যাট টপ লেভেল। তাহলে আস্তে আস্তে এই নেগেটিভ প্রেশারটা কমতে থাকবে, কমতে কমতে অ্যাট এ হাইট অফ জেড জিরো অর্থাৎ টোয়াইস সি বাই ট্যান আলফা, যেটা আমরা বের করলাম, এখানে এসে জিরো হবে। তারপরে আবার এই প্রেশারটা পজিটিভ প্রেশার হবে, অর্থাৎ এখানে কম্প্রেশন ডেভেলপ করবে। তার মানে অ্যাট এ ডেপথ অফ টোয়াইস জেড জিরো এটা মাইনাস আর এই প্লাসে ব্যালেন্স করবে। তার জন্য আমরা দেখতে পাই গরমের দিনে যখন মাটি শুকিয়ে যায় কোহেসিভ সয়েলের ক্ষেত্রে, যে অনেকটা ক্র্যাক নিচের দিকে ডেভেলপ করেছে এবং সেটা কিন্তু ভেঙে পড়ে যায়নি, কারণ ওই পজিটিভ আর নেগেটিভ প্রেশার দুটো ব্যালেন্স করে রেখে দিয়েছে। তাই এই কোনো সয়েল, এই টোয়াইস জেড জিরো হাইট অফ দি সয়েল, ও কিন্তু ক্র্যাক হয়ে গেল, ও কিন্তু খাড়া দাঁড়িয়ে থাকতে পারবে, ভার্টিক্যালি ও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে তারপরে ভার্টিক্যালি আমরা কি বলতে পারি, যে তাহলে টোটাল নেট প্রেশার কখন থেকে হচ্ছে, দিস পোর্শন ইজ দ্য নেট প্রেশার। তো নেট প্রেশারটা কত বলতে পারি, দ্যাট যদি বলি পি এটা কত, দ্যাট ইজ 0 to H P
পিএ ইন্টু ডিজেড, পিএটা কত আগেই বের করলাম, গামা জেড কট স্কয়ার আলফা মাইনাস টোয়াইস সি কট আলফা। এবার পিএটাকে ইন্টিগ্রেট করতে হবে কোথায়, এই জিরো টু এইচ, সেটাই করেছি। তাহলে টোটাল নেট প্রেশার, দিস নেট প্রেশার হচ্ছে হাফ অফ এইচ স্কোয়ার গামা কট স্কোয়ার আলফা মাইনাস টোয়াইস সি এইচ কট আলফা। আর এটা হচ্ছে প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম অফ এ কোহেসিভ সয়েল। এই যে টেনশন ক্র্যাক একটা ডেভেলপ করছে, যেটাকে আমরা টোয়াইস জেড জিরো অব্দি এটা বলছি যে দাঁড়িয়ে থাকতে পারে, আনসাপোর্টেড অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে, সেটাকেই আমরা বলছি ক্রিটিক্যাল হাইট। ক্রিটিক্যাল হাইট কত কোহেসিভ সয়েলের ক্ষেত্রে টোয়াইস জেড জিরো, অর্থাৎ 4c বাই গামা ট্যান আলফা, কারণ এখানে আমরা দেখলাম টোয়াইস সি বাই গামা ট্যান আলফা, তার মানে টোয়াইস জেড জিরো হবে 4c বাই গামা ট্যান আলফা, এইচ হচ্ছে 4c বাই গামা ট্যান আলফা। তাহলে টোটাল ল্যাটারাল থ্রাস্ট কত হচ্ছে, টোটাল ল্যাটারাল থ্রাস্ট যেটা যদি বের করতে যাই, এটা নেট প্রেশার বের করছি, কিন্তু টোটাল থ্রাস্ট বের করতে গেলে জেড জিরো টু এইচ, অর্থাৎ এই জেড জিরো টোটাল ল্যাটারাল থ্রাস্ট জেড জিরো টু এইচ যদি আমরা বের করি, তাহলে এরকম একটা পাবো। সেক্ষেত্রে অ্যাক্টিভ আর্ক প্রেশার হচ্ছে হাফ অফ গামা ইন্টু এইচ স্কোয়ার কট স্কোয়ার আলফা মাইনাস টোয়াইস সি এইচ কট আলফা প্লাস টোয়াইস সি স্কোয়ার বাই গামা। This is the total lateral thrust on the wall of a cohesive soil. এবার যদি ব্যাকফিল থাকে তাহলে কি হবে, তাহলে এই গামা জেড কট স্কোয়ার আলফা মাইনাস টোয়াইস সি কট আলফা যেটা পেয়েছিলাম আমরা আগেই, যে কত গামা জেড কট স্কোয়ার আলফা মাইনাস টোয়াইস সি কট আলফা, এটা তো থাকবে। তার সঙ্গে অ্যাড কি হচ্ছে, তার সঙ্গে অ্যাড হচ্ছে কিউ কট স্কোয়ার আলফা। আমার আগের ক্ষেত্রে যেমন কি এ ইন্টু কিউ হচ্ছিল, এটার ক্ষেত্রে হচ্ছে একই রকম গিয়ে দাঁড়াচ্ছে কে এ ইন্টু কিউ, কে এর ভ্যালুটা হচ্ছে কট স্কোয়ার আলফা, গামা জেড কট স্কোয়ার আলফা এখানে বেরোচ্ছে। অর্থাৎ জেড জিরোতে যখন হচ্ছে তখন, যখন একদম টপ মোস্ট লেয়ারে হচ্ছে জেড যখন জিরো, তখন এই ভ্যালুটা দাঁড়াচ্ছে কত, টোয়াইস সি বাই গামা ট্যান আলফা মাইনাস কিউ বাই গামা। এখান থেকে আমরা বের করতে পারছি। সাবমার্জড হলেও একইভাবে বের করতে পারবো আমরা, তোমরা ওই আগেরটার সঙ্গে ভেবেছি করলেই বের করতে পারবে। এবার এতক্ষণ যা বলেছি সবই কিন্তু ইন্টেন্সিটি অফ আর্ক প্রেশার, অ্যাক্টিভ আর্ক প্রেশার। এবার যদি আমরা বলি যে প্যাসিভ আর্ক প্রেশার, র্যাঙ্কিন্স থিওরিতে প্যাসিভ আর্ক প্রেশারে কি ছিল, কোহেশনলেস সয়েল। সেক্ষেত্রে কি হয়েছিল, যে আমরা ফর্মুলাটা বলছি সিগমা 1 ইকুয়াল টু সিগমা 3 ট্যান স্কয়ার আলফা, কারণ বাকি টোয়াইস সি ট্যান আলফা ওটা বাদ গেছে। এখানে ইন কেস অফ প্যাসিভ স্টেট কি হয়, P3টাই হচ্ছে, সিগমা 1টা হচ্ছে গামা জেড, সরি সিগমা এইচ, অর্থাৎ ভার্টিক্যাল হরাইজন্টাল প্রেশারটা হচ্ছে সিগমা 1, আর প্যাসিভ প্রেশারটা হচ্ছে গামা ইন্টু জেড। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে পিপি হচ্ছে ইকুয়াল টু গামা জেড ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু কেপি ইন্টু গামা ইন্টু জেড, অর্থাৎ কেপি ইন্টু গামা ইন্টু জেড। দিস ইজ কেপি ইন্টু গামা ইন্টু জেড। পিপি হচ্ছে প্যাসিভ আর্ক প্রেশার ইন্টেন্সিটি, পিপি হচ্ছে ইন্টেন্সিটি অফ আর্ক প্রেশার ইন্টেন্সিটি। তাহলে কেপিটা কি, র্যাঙ্কিন্স কোএফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্ক প্রেশার, কত দাঁড়াচ্ছে, কেপিটা হচ্ছে ট্যান স্কোয়ার আলফা অর্থাৎ 1/k। এত কথা না বলে যদি একটা কথায় তোমাদের বলি, যে এতক্ষণ যেটা জেনেছ সেই ক্ষেত্রে ওই একই ফর্মুলাগুলোতে যদি কে এর জায়গায় কেপি বসিয়ে দাও, তাহলে যা পাবে সেটাই। অর্থাৎ প্যাসিভ আর্ক প্রেশার হচ্ছে কত, কে আগে আমরা পেয়েছিলাম কে ইন্টু গামা ইন্টু জেড, এখানে পাবো কেপি ইন্টু গামা ইন্টু জেড। আর কিছু ভাবার দরকার নেই, শুধু অ্যাক্টিভ আর্ক প্রেশারের ক্ষেত্রে যা আছে সেটাই ভেবে নেবে, সেই অনুযায়ী সমস্ত কিছু করবে। শুধু কে এর জায়গায় কেপি, অর্থাৎ কে এর ভ্যালুটা কত হবে 1/kp, সরি কেপির ভ্যালুটা কত হবে 1/k করলে তোমরা কেপির ভ্যালু পেয়ে যাবে। সুতরাং সেখান থেকে তোমরা বাকিটা করতে পারবে, সমস্ত ক্ষেত্রেই তাই দাঁড়াবে। যা কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্ক প্রেশারের ক্ষেত্রে যেরকম প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম আমরা শিখেছিলাম,
ঠিক একই রকম প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম হবে, একই রকম ইন্টেন্সিটি অফ প্রেশার হবে, শুধু অ্যাক্টিভ আর্থ কোএফিশিয়েন্ট অ্যাক্টিভ আর্থ প্রেশারের জায়গায় কোএফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার হবে, এবং কোএফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/Ka। এইটুকুই চেঞ্জ হবে, বাকি সব একই থাকবে। তাহলে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে কি হবে? ইন কেস অফ কোহেসিভ সয়েল, সিগমা আমরা জানি যে সিগমা 1 = σ3 tan স্কয়ার আলফা টুয়াইস সি tan আলফা। প্রথম থেকে এই ফর্মুলা দিয়ে আমরা পুরো আর্থ প্রেশারটাকে শিখছি। ইন কেস অফ কোহেসিভ ব্যাকফিলের ক্ষেত্রে এবং ইন কেস অফ প্যাসিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে সিগমা 1টাই হচ্ছে আমার হরাইজন্টাল প্রেশার এবং সিগমা 3টাই হচ্ছে আমার ভার্টিক্যাল প্রেশার। তাহলে সিগমা 3টা হচ্ছে গামা ইন্টু জে, আর সিগমা 1 যেটাই আমরা বের করতে চাইছি। সুতরাং এক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? হরাইজন্টাল প্রেশারটা হচ্ছে গামা জে tan স্কয়ার আলফা প্লাস টুয়াইস সি tan আলফা। তার মানে ডায়াগ্রামটা কী হবে? এখানে একটা টুয়াইস সি tan আলফা এরকম একটা রেক্টাঙ্গুলার পোর্শন আসবে, আর বাকিটা আসবে গামা জেড tan স্কয়ার আলফা, গামা জেড জেড অ্যাট এ ডেপথ অফ এইচ এ গামা এইচ tan স্কয়ার আলফা। তো এইভাবে আমরা কোহেসিভ সয়েলের ক্ষেত্রে প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা আঁকতে পারবো। প্রতিটা ক্ষেত্রে যদি অ্যাড হতে হতে বাকিগুলো যাবে। তাহলে এই অবধি আমরা শিখলাম। এবার আমরা শিখবো কয়েকটা অঙ্ক শিখব। কয়েকটা অঙ্কর মধ্যে 1 আর 2 নম্বর অঙ্ক একই অঙ্ক। 2 নম্বর অঙ্কটা হিন্টস দিয়ে রেখেছি, তোমরা 2 নম্বর অঙ্কটা করবে। আর 1 নম্বর অঙ্কটা আমি একটু বলে দিই। এটার ক্ষেত্রে কী বলেছে? এই যে রিটেইনিং ওয়ালটা 8 মিটার যদি হাইট হয় এবং তার ইন্টেন্সিটি বা শেয়ারিং রেজিস্ট্যান্স হচ্ছে 30 ডিগ্রি আর ইউনিট ওয়েট হচ্ছে 17, এবং এটা ড্রাই। সুতরাং প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম কীরকম হবে? এরকম একটা রেক্ট্যাঙ্গুলার পোর্শন হবে। কে এর ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে, কোএফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে একই রকম হবে। শুধু এদের ক্ষেত্রে অ্যারোগুলো যদি প্রেশারটা এই দিকে যাবে, যেহেতু টুয়ার্ডস অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ড যাচ্ছে, শুধু অ্যাক্টিভ আর্থ প্রেশারে এইরকম হবে। আর এদের ক্ষেত্রে ইন্টেন্সিটি অফ প্রেশার ডিরেকশনটা এইরকম হবে, যেটা দেওয়া এখান থেকে এদিকে হবে, আর এদের ক্ষেত্রে এখান থেকে এদিকে হবে। আর এটা কে এর থেকে কেপির ভ্যালু বেশি হয়, সেই জন্য কেপিটাকে বড় আঁকা হচ্ছে। তাহলে কে এটা কত? 1 - sin phi / 1 + sin phi। 30 ডিগ্রি ভ্যালু বসালে কে এর ভ্যালুটা বেরোবে 1/3, আর কেপির ভ্যালুটা কত হবে? 1/K, 1 কোএফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার। এটা যদি 1/3 বেরোয়, এটা 3। তাহলে এবার আমাদের কি বের করতে দিয়েছে সেটা খেয়াল করতে, ইন্টেন্সিটি বের করতে দিয়েছে আমাদের, কিন্তু টোটাল প্রেশার বের করতে দেয়। সুতরাং অনলি এই ভ্যালুগুলো বের করলেই চলবে। আমাদের ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার কত? K × গামা × এইচ। ভ্যালুগুলো বসালে 45.3 kN/m²। খেয়াল রাখবে এই ইউনিটের দিকে। ইন্টেন্সিটি অফ আর্থ প্রেশারের ক্ষেত্রে ইউনিটটা হবে kN/m², কিন্তু টোটাল প্রেশারের ক্ষেত্রে ইউনিটটা হবে kN/m, কারণ ওয়ালটাকে এই লঙ্গার ডিরেকশনে 1 মিটার ধরে আমরা ক্যালকুলেট করি। তাহলে পিপিটা কী হবে? একই রকম হবে, কে এর জায়গায় কেপি হবে, তার ভ্যালু বসবে 405 kN/m²। এখানেও একই জিনিস বলা আছে। এখানে হাইটটা 8 মিটারের জায়গায় 10 মিটার বলেছে, এখানে 30 ডিগ্রি আছে, এখানে 17 কিলোমিটারের জায়গায় 18 টন/m² বলা আছে। অ্যাকচুয়ালি 18 নয়, 1.8 টন/m² বলা আছে। তাহলে সেই অনুযায়ী অঙ্কটা তোমরা করবে। এবার একটুখানি সমস্তগুলোকে নিয়ে আমরা যদি বলি, কি বলা আছে যে একটা রিটেইনিং ওয়াল 4 মিটার হাইট, তার মধ্যে 1.5 মিটারে কোনো জল নেই, কিন্তু তার নিচে 2.5 মিটারে জল আছে। তার মানে এখানকার একটা গামা হবে, ড্রাই ইউনিট ওয়েট হবে, এখানের একটা গামা হবে, সাবমার্জড ইউনিট ওয়েট হবে, গামা ড্যাস্ট হবে। আর কি বলা আছে? একটা সারচার্জ বলে দিচ্ছে 3.6 টন/m²। তাহলে আমরা কে এটাকে বের করি, কোএফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার 1 - sin phi / 1 + sin phi, তার মানে 1/3। আমাদের এখানে অ্যাক্টিভ আর্থ প্রেশার নিয়ে করতে বলেছে, সুতরাং এই জন্য কে কোএফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার বললাম। তাহলে এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, এই ড্রাই সয়েলের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছিল? ড্রাই যখন অবস্থা K × Q,
এদের ক্ষেত্রেও তাই কে ইন্টু কিউ, তাই টোটাল একটা রেক্টাঙ্গুলার হয়েছে। ডিউ টু এখানে সাবমার্জেন্স হবে না, এই কথাটা ভুল লেখা হয়ে গেছে, সাবমার্জেন্সের জায়গায় হবে কি সারচার্জ, প্রেশার ইন্টেন্সিটি ডিউ টু সারচার্জ, দ্যাট ইজ কে ইন্টু কিউ। তার ভ্যালু বসিয়ে বের করেছি। পি টুটা কোনটাকে বলেছে, পি টুটা হচ্ছে এই পোর্শনটা আমাদের ড্রাই, সুতরাং এইখানটার ময়েস্ট বা ড্রাই ব্যাকফিলের জন্য যে সয়েলের জন্য যে প্রেশারটা আসছে, অর্থাৎ কে এ ইন্টু কিউ ইন্টু H1, সেটা এখানে বের করেছি, কে ইন্টু কিউ ইন্টু H1, এত টন পার মিটার স্কোয়ার, এখানে এটা কেটে গেছে, টন পার মিটার স্কোয়ারটা আসবে, এখানেও মিটার স্কোয়ারটা কেটে গেছে। পি2টা হচ্ছে ড্রাই সয়েল মাসের জন্য। তাহলে এই ড্রাই সয়েল মাসটা যখন ওয়েটে এসছে, ওয়েট সয়েল মাসে এসছে, তখন এই ভ্যালুটা চেঞ্জ হয়নি কিছু, এইটাই এখানে নেমে এসছে, সুতরাং এটাই P3, সেটাই P3 ইন্টেন্সিটি অফ প্রেশার P2 যা ইন্টেন্সিটি অফ প্রেশার P3 হতে। আর P4টা কি, P4টা হচ্ছে এটা সাবমার্জেন্সের জন্য, সাবমার্জড সয়েলের জন্য এটা, সেটা হচ্ছে কে ইন্টু গামা ডাস্ট ইন্টু H2, হয়ে গেছে কে ইন্টু গামা ডাস্ট ইন্টু H2, সেই ভ্যালুটাকে বের করে এত টন পার মিটার স্কোয়ার এসছে। আর P5টা কি, এই ওয়াটারের জন্য যে প্রেশার ইন্টেন্সিটি ডিউ টু ওয়াটার, গামা ডব্লিউ ইন্টু H2, so this is 2.5 টন পার মিটার স্কোয়ার। এবার তাহলে টোটাল প্রেশার কত, টোটাল প্রেশারটা হচ্ছে আমার এখানে এই যে রেক্টাঙ্গুলারটা রয়েছে, রেক্টাঙ্গেলের এরিয়া, রেক্টাঙ্গেলের এরিয়াটাই আমার এই জায়গাটা টোটাল প্রেশার, দ্যাট ইজ P1 ইন্টু এই টোটাল হাইটটা, সেটাই করি P1 ইন্টু H, 1.2 ইন্টু 4 মিটার, 1.2টা কত হতে পারছি P1, এখান থেকে P1 বের করছি 1.2, 1.2 ইউনিটটা ছিল টন পার মিটার স্কোয়ার, এটা মিটার, সুতরাং টন পার মিটার। P2টা কত, P2টা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া, হাফ বেস ইন্টু অল্টিটিউড, হাফ ইন্টু বেসটা হচ্ছে P2, এই P2টা এখানে বের করেছি 0.9, হাফ ইন্টু P2 ইন্টু H1, এই হাইটটা। এবার P3 ভ্যালু P2-র ভ্যালুর সমান, সুতরাং এইটার ক্ষেত্রে হচ্ছে এই P3টা হচ্ছে এখান দিয়ে, অর্থাৎ এই রেক্টাঙ্গুলার এরিয়া, এই রেক্টাঙ্গুলার এরিয়া মানে P3 ইন্টু H2, দিস ইজ H2, এখান থেকে বের করছি P3। আর একটা হচ্ছে P4টা কোনটা, P4টা হচ্ছে সাবমার্জড সয়েল মাসের জন্য P4, অর্থাৎ হাফ, এইটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া, হাফ ইন্টু বেস মানে P4 ইন্টু H2, হাফ ইন্টু P4 ইন্টু H2, P4 এর ভ্যালু এখানে বের করেছিলাম, সেটা বসালে এখানে পাচ্ছি 1.25 টন পার মিটার। আর P5টা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া, অর্থাৎ হাফ ইন্টু বেস মানে P5, হাফ ইন্টু বেস মানে P5, আর H2 সেখান থেকে বের করেছি এত। তাহলে আমাকে বের করতে দিয়েছে কি, যে আমাকে বের করতে দিয়েছে যে দ্য টোটাল অ্যাক্টিভ প্রেশার বের করতে দিয়েছে। তাহলে টোটাল অ্যাক্টিভ প্রেশারটা কত, টোটাল অ্যাক্টিভ প্রেশার হচ্ছে এই P1 P2 P3 P4 P5 এর যোগফল, যেটা সেটাই হচ্ছে আমার টোটাল প্রেশার। এবার আরেকটা অঙ্ক আমরা করি, আগেরটাই যেমন জল ছিল কিন্তু এখানে জল নেই, কিন্তু এখানে কি আছে, বা আগেরটাই আমাদের ফাইয়ের ভ্যালুটা চেঞ্জ করেন। ফাইয়ের ভ্যালুটা কেন চেঞ্জ হতে পারে, একটা হচ্ছে জলের জন্য ফাইয়ের ভ্যালুটা চেঞ্জ হতে পারে, এই জায়গায় একরকম ফাই, এখানে একরকম ফাই, যেটা আমরা আগে দেখেছি। আর একটা কী কারণ হতে পারে, যদি সয়েল মাসটাই আলাদা হয়। এই অঙ্কটার ক্ষেত্রে কী করেছি না, সয়েল মাসটাকে আলাদা করেছি, এখানে জেনারেল সয়েল আছে, এখানে সিন্ডার বা ছাই আছে, বা ওপরে ছাই আছে, 1/2 মিটার ঠিক সিন্ডার এই জায়গাটা ছাইয়ের ফিল আপ হয়েছে, আর এই জায়গাটা অরিজিনাল সয়েল মাস রয়েছে। তাহলে কি দাঁড়াবে, তাহলে এই জায়গাটার ফাইয়ের ভ্যালু যা, এই জায়গাটা ফাইয়ের ভ্যালু আলাদা, সেই জন্য কে ফাইয়ের ভ্যালু এখানে 30 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি, তাই এখানে K1 বের করেছে 1 - sin phi 30 ডিগ্রি বাই প্লাই 1 + sin 30 ডিগ্রি করে 1/3, আর K2 ভ্যালু বের করেছে 40 ডিগ্রি ধরে 0.22, গামা 1 একটা 1.6 টন পার মিটার কিউব, আর এটা গামা 2 হচ্ছে 1.67 টন পার মিটার কিউব। তাহলে পিএটা কোনটা, এই রেক্টাঙ্গেল এরিয়া, সেটা কিসের জন্য, সেটা হচ্ছে সাবমার্জড ইউনিট ওয়েটের জন্য, সাবমার্জড ওয়েট অফ দ্য, নট সাবমার্জ, সারচার্জ ওয়েট অফ দ্য সয়েল, যেটা K1 ইন্টু কিউ, কারণ এখানটার ভ্যালুটা হচ্ছে Ka1।
তাহলে এই কে এইটাই হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে এরিয়া যেটা সেটাই হচ্ছে এখানে P1 অ্যাক্ট করছে, সেটাই বের করছি 0.83 ইন্টু 2, এই 0.83 ইন্টু 2 হচ্ছে হাইট। এটা কোথা দিয়ে অ্যাক্ট করছে? এটা অ্যাক্ট করছে এখান দিয়ে, অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গেলের হাফ, তখন এখানে নিচের 2 মিটার প্লাস 5 মিটার ফ্রম বটম, কারণ এইটা 4 মিটার, সরি এখানকার 4 মিটার প্লাস 2 মিটার হাফ, অর্থাৎ 5 মিটার, বটম থেকে 5 মিটার। এটার জন্য নিচে আর একটা প্রেশার ডেভেলপ করেছে, যেটাকে বলেছে P2। কারণ করেছে কারণ কে এরটা পাল্টে গেছে, এখানে K2 ইন্টু কিউ, তাহলে K2-র ভ্যালু নিয়েছি ইন্টু কিউ, কিউ একই। তাহলে এই P2টা অ্যাক্ট করছে কোথা দিয়ে? এই রেক্ট্যাঙ্গেলের মাঝখান দিয়ে। তার মানে এই P2টার ভ্যালু কত? এই রেক্ট্যাঙ্গেলের যা ভ্যালু, এই রেক্ট্যাঙ্গেলের ভ্যালু কত? P2 ইন্টু H2। P2-র ভ্যালু কত? এখানে বের করেছি P2 ইন্টু H2। এটা অ্যাক্ট করবে কোথায়? এটা অ্যাক্ট করে এই হাইটটার মাঝখান দিয়ে, অর্থাৎ 4 মিটারের অর্ধেক দিয়ে, অর্থাৎ 2 মিটার দিয়ে। এবার বলেছি P3। P3টা কিসের? এই যে এই জায়গাটায় জন্য যে সয়েল মাসের জন্য, যে ড্রাই সয়েল মাসের জন্য যে প্রেশার ডেভেলপ করছে, সেটা কি? হাফ। এটা হচ্ছে কে, এখানে যেহেতু কে, সুতরাং K1 ইন্টু গামা 1 ইন্টু H1, এটা বের করেছি P3। এবং এটা যেহেতু ট্রায়াঙ্গেল, সুতরাং P3 ভ্যালু কত হবে? হাফ বেস ইন্টু অ্যালটিচিউড, সেটা করি P3 হাফ ইন্টু বেস ইন্টু অ্যালটিচিউড হচ্ছে 2 মিটার, সেখান থেকে P3 ভ্যালু বের করেছি। এটা অ্যাক্ট করবে কোথা দিয়ে? এটা অ্যাক্ট করবে এই বটমের থেকে, সবকটাই আমরা বের করছি বটম সারফেসে, কারণ আমরা র্যাঙ্কেজ থিওরিতে পড়েছিলাম ইট উইল ইল্ড অ্যাবাউট দ্য বেস অফ দ্য রিটেনিং ওয়াল, যেটা একদম বটমের থেকে বেস করছি। বটমের থেকে P3 কত উপরে অ্যাক্ট করছে? তার মানে এই 4 মিটার প্লাস 2 মিটারের 1/3, সেটাই করে 4 মিটার প্লাস 2 মিটার 1/3, মানে কারণ P3টা অ্যাক্ট করবে এই ট্রায়াঙ্গেলের সিজি দিয়ে। এই সিজিটা কোথায়? বটম থেকে 1/3 উপরে। তাহলে এবার P3 বের করলাম। তাহলে এই P3-র জন্য একটা P4 ডেভেলপ করেছে, P3-র জন্য না স্যার, P3-র জন্য না, এই P3-র ভ্যালু এবার P4 অ্যাক্ট করেছে, P3 জন্য একটা P4 অ্যাক্ট করেছে। P4টা কত? Ka2 ইন্টু গামা 1 ইন্টু H1। Ka2, কারণ এই ভ্যালুটা, কে এর ভ্যালুটা যেহেতু চেঞ্জ হয়েছে, সুতরাং এই P3 যেটা সেটা এইটুকু চেঞ্জ হয়ে যায় Ka2, আর বাকি গামা 1 ইন্টু H1 ওপরের যা ভ্যালু সেটাই। আর এই গামা 1 ইন্টু H1 এই Ka2-র জায়গায় Ka1-এর জায়গায় Ka2 হবে। এই কারণ এইটা অ্যাকচুয়ালি ডেভেলপ করেছে এইটার জন্য। এখান থেকে 0.7 বের করলাম, এবং এই 0.7 P4টা কত? এই রেক্ট্যাঙ্গেলের যা এরিয়া, অর্থাৎ হাফ ইন্টু P4 ইন্টু উচ্চতা হচ্ছে 4 মিটার, সরি রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট, এই P4 ইন্টু H2, অর্থাৎ P4 ইন্টু H2 8। এখান থেকে বের করছি। এটা কোথা দিয়ে অ্যাক্ট করবে? বটম থেকে এসসিজি দিয়ে, রেক্ট্যাঙ্গুলার এসসিজি দিয়ে, এটা হচ্ছে বটম থেকে 2 মিটার ওপরে, কারণ এটা টোটাল হাইট 4 মিটার, 4 মিটার হাইট 2 মিটার দিয়ে অ্যাক্ট করবে। আর একটা প্রেশার যেটা ডেভেলপ করে এইখানকার সিন্ডারের জন্য, সরি সয়েল মাসের জন্য একটা প্রেশার ডেভেলপ করে, যেটা বলছি P5, যেটা হচ্ছে Ka2 ইন্টু গামা 2 ইন্টু H2। এবার এই এখানকার গামা 2 ইন্টু H2 ইন্টু এখানকার Ka2, সেজন্য P5টাকে বের করলাম। P5 অ্যাক্ট করবে, P5-এর টোটাল প্রেশারটা কত হবে? P5টা এই ট্রায়াঙ্গেলের এরিয়া, অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু অল্টিচিউড, বেসটা হচ্ছে P5 আর অল্টিচিউডটা হচ্ছে H2। তো এখান থেকে পেলাম এটা অ্যাক্ট করবে কোথায়? বটম থেকে 1/3 হাইট দিয়ে, অ্যাক্টিং 1/3 অফ 4 মিটার বটম, সেখান থেকে পেলাম। তাহলে রেজাল্টেন্ট প্রেশারটা কোথা দিয়ে হবে? রেজাল্টেন্ট প্রেশারটা প্রত্যেকটাই হবে এই P1 ইন্টু এই হাইট, P প্লাস P2 ইন্টু এই হাইট, প্লাস P3 ইন্টু এই হাইট, প্লাস P4 ইন্টু এই হাইট, P5 ইন্টু এই হাইট, ডিভাইডেড বাই কি? এই P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 প্লাস P5। এই করে আমরা পেলাম এই রেজাল্টেন্ট প্রেশারটা, এই অর্থাৎ P1 P2 P3 P4 P5 এর প্রেশারটা অ্যাড করবে কোথায়? বটম থেকে 2.52 মিটার ওপর দিয়ে। তাহলে এখানে আমরা শেষ করলাম
যে আর্থ প্রেশারের চ্যাপ্টারটা।